ডার্ক ডিজায়ার, লেখনীতে মুক্ত রহমান, পর্ব সংখ্যা 1। এত কান্না করার কি হয়েছে? আর একটু অপেক্ষা কর, ব্যথা পাবি না আর। 6 ফুটের কাছাকাছি পুরুষের গরম নিঃশ্বাস আহিয়ানার পিঠে আঁচড়ে পড়ছে। কাঁধের পাশ ঘেঁষে শিহরণ তুলে যাচ্ছে। দেয়ালের সাথে চেপে ধরেছে একটি পুলুশালী হাত। শক্ত হাতে তার নরম কবজি মুচড়ে ধরেছে, অন্য হাতে শৃঙ্খলে বন্দি কোমর। এতটাই কাছাকাছি যে মনে হচ্ছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আহিয়ানার। ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, ছটফট করে, কিন্তু শক্ত বাঁধনের বিপরীতে তার চেষ্টাগুলো যেন হাস্যকর। ব্যথায় মুখ থেকে চাপা গোঙানি বেরিয়ে আসে, চোখের জল টলমল করে ওঠে। অথচ পেছনে থাকা পুরুষটির শ্বাসে কোনো বিচলিত ভাব নেই, বরং তাতে একরকম স্থির অথচ বুনো দাবি স্পষ্ট। হাতটা জোরে চেপে ধরে রেখেছে, শক্ত আঙুলগুলো যেন শিকলের মতো আটকে আছে। তার ফলে কাচের ছুরির টুকরোগুলো আরো গভীরভাবে বিঁধে যায় আহিয়ানার নরম মাংসে। তীক্ষ্ণ ব্যথায় মুখ বেঁকিয়ে উঠেছে, চোখে পানি টলমল করে ওঠে। আহ, ছাড়ুন! মৃদু চিৎকার করে ওঠে আহি। ব্যথায় হাত ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। রক্ত চুইয়ে চুইয়ে ফ্লোরে পড়ছে, আর তার সাথে পাল্লা দিয়ে আহিয়ানার শ্বাস দ্রুত হয়ে আসছে। অথচ পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষটির বাঁধনে কোনো শিথিলতা নেই, বরং তার আঙুলের চাপে যেন আরো গভীর হয়ে যায় ক্ষতচিহ্নগুলো। হাত এতক্ষণে ছাড়া পেয়ে আহিয়ানা স্বস্তির শ্বাস নেয়। হাত জ্বলতে শুরু করেছে, লাল লাল ছোপ ছোপ দাগ ফর্সা হাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। হাত মুচড়ে ধরার কারণে হাত নাড়াতেই ব্যথায় টুকরে ওঠে অষ্টাদশী আহি। কাঁচের ছুরিগুলো বিঁধে গেছে, হাতে পাতলা চামড়া ভেদ করে মাংসে গেঁথে গেছে, যার ফলে আহিয়ানা হাতটা বুকের কাছে জড়িয়ে ধরে বসে আছে চুপ করে। ব্যথা যেন হাড়ে গিয়ে মিশেছে, তবুও চুপ করে আছে। চোখের সামনে কালো হয়ে আসছে, মাথার ভেতর ঝিমঝিম ধরে গেছে রক্তক্ষরণের কারণে। ফ্লোরে লালচে ছোপ ছোপ দাগ। ঝাপসা দৃষ্টিতে দেখে সেটা সে বুঝতে পারছে শরীরের শক্তি কমে আসছে। রুদ্র সামনে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে সবকিছু দেখছে, একবারও এগিয়ে আসছে না, সাহায্যও করছে না। তার ধূসর চোখে কোনো অনুভূতি নেই, যেন এসব তার কাছে একেবারেই অপ্রাসঙ্গিক। আহিয়ানা কষ্ট চেপে কান্না আটকানোর চেষ্টা করে। একসময় দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হয়। আহির অবস্থা খুবই খারাপ, তার শরীর কাঁপছে, ঠোঁট ফাটছে খুব কষ্টে। গলা দিয়ে ফিসফিস করে বেরিয়ে আসে, আর পারছি না ভাইয়া। রুদ্র তবুও চুপ, ঠান্ডা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তারপর ধীর পায়ে এগিয়ে গেল এক কোণে রাখা টেবিলের দিকে। আহিয়ানা দৃষ্টির ঝাপসা পর্দা ভেদ করে দেখে সে একটা ফার্স্ট এড কিট হাতে তুলেছে। তারপরে ফিরে এলো, কোনো কথা না বলে বসে পড়ল আহিয়ানার সামনে। হাতটা নিজের হাতে টেনে নিল, এতটা শক্ত করে ধরলো যে আহিয়ানা যন্ত্রণায় শিউরে ওঠে আবার। ব্যথা করবে, ছটফট করে ওঠে আহি, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। রুদ্র কোনো উত্তর দিল না। হাতের চামড়ার ভেতরে গেঁথে থাকা কাঁচের টুকরোগুলো টুইজার দিয়ে বের করতে শুরু করে। প্রথম টুকরোটা বের করতেই আহিয়ানার শ্বাস আটকে আসে। ব্যথায় সে শক্ত করে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু রুদ্র থামে না। একটার পর একটা কাঁচের টুকরো বের করলো যত্ন করে। মুখে একটাও শব্দ নেই, শুধু ঠোঁটের কোণে পরিচিত একটা ঠান্ডা হাসি। আহিয়ানা চোখ খুলে তার দিকে তাকায়। এমন এক মানুষ যে নিজের হাতে আঘাত করে, আবার নিজের হাতেই সেসব মুছে দেয়। রক্ত বন্ধ হওয়ার পরে রুদ্র তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করে, তারপর ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ পেঁচিয়ে দেয়। সব শেষে ধীর গলায় বলে, এই ক্ষত শুকিয়ে যেতে সময় লাগবে আহি, ঠিক যেমন আমার দেয়া দাগগুলোও মুছে যেতে সময় লাগবে। আমি বারণ করার পরও কেন শাড়ি পরে অনুষ্ঠানে গিয়েছিলি? টেল মি হোয়াই? আজ যদি আমি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে কি হতো? যা ভুল করেছিস তার কাছে এই শাস্তি কিছুই না, মনে রাখ। মামনি জিজ্ঞেস করলে কিভাবে সাফাই দিবি, এটা একান্ত তোর ইচ্ছে। আহিয়ানা হতভম্ব হয়ে রুদ্র চোখের দিকে তাকিয়ে থাকে। রুদ্র এবার আর হাসে না, শুধু আহির দিকে এক ঝলক তাকিয়ে থাকে। তুই পালিয়ে যেতে চেয়েছিলি আহি, ভুল করেছিলি, এবারের মূল্য তোকেই দিতে হবে।
তার কণ্ঠস্বর এতটা গভীর, এতটা শীতল যে আহিয়ানা ঠান্ডা স্রোতের মতো ভয় অনুভব করলো বুকের ভেতর। শান্তি ম্যানশন, এক বিশাল দোতলা প্রাসাদ সম বাড়ি, যার সাদা দেওয়ালগুলো সকালে রোদের আলোয় ঝলমল করছে। সামনে বিস্তৃত বাগান, যেখানে সারি সারি গন্ধরাজরা রঙ্গন ফুল ফুটে আছে। লোহার ফটক দিয়ে ভেতরে ঢুকতেই প্রশস্ত উঠোন, যেখানে সূর্যের আলো এসে পড়ে মেঝেতে মোহময় ছায়া ফেলে। বাড়ির পুরনো স্থাপত্য আর রাজকীয় সৌন্দর্য এখনো বজায় আছে, কিন্তু আজকের সকাল একটু ব্যস্ত। লিভিং রুমে দুইজন তরুণী শাড়ি পরে অপেক্ষা করছে কারো জন্য। মাঝে মাঝে দৃষ্টি চলে যাচ্ছে সিঁড়ির দিকে, যেন যাকে চাইছে সে কখন নামবে। তাদের মধ্যে কেউ চুপচাপ হাতের চুড়ি ঘোরাচ্ছে, কেউ শাড়ির কুঁচি ঠিক করছে, আবার কেউ উসকুস করে জানালার দিকে তাকাচ্ছে বারবার। অপেক্ষার ছাপ সবার মুখে স্পষ্ট, যেন কেউ আসবে, যার জন্যই এত আয়োজন, এত অপেক্ষা। সিঁড়ির ওপর থেকে দ্রুত পায়ে শব্দ ভেসে আসে, আর পরক্ষণেই নেমে আসে এক তরুণী, আহিয়ানা। তার গলায় একবার মা, আবার একবার খালামণি, তারপর রিধি ডাক শোনা যায়, যেন যে কেউ একটু সাহায্য করলেই হয়। পরনে হালকা পিচ রঙের শাড়ি, যেন কুচিটা ঠিক রাখতে পারছে না। হাঁটতে হাঁটতে এক হাতে আঁচল ধরে অন্য হাতে শাড়ির কুচি ঠিক করার ব্যর্থ চেষ্টা করছে। লম্বা চুল তার চলার সাথে সাথে দুলছে, কপালে কয়েকটা এলোমেলো ঝুলে থাকা চুল তাকে আরো বুদ্ধিদীপ্ত লাগাচ্ছে। মুখে সামান্য বিরক্তি, আবার একটু উত্তেজনাও। আজ কলেজে নবীন বরণ, আর সে যদি এমন এলোমেলো হয়ে যায়। খালামণি, একটু ঠিক করে দাও না। মা, এভাবে কি চলে? রিধি, তুই কি দেখছিস? একটু ধর। তার কণ্ঠে যেন একটু অধৈর্য ভাব, কিন্তু চোখে মুখে এক উজ্জ্বলতা। লিভিং রুমের মেয়েরা একে অন্যের দিকে তাকিয়ে মুচকি হেসে নেয়, আর আহিয়ানার মা সাইমা এক দীর্ঘশ্বাস ফেলে তার কাছে এগিয়ে আসে। সাইমা মেহবুব ধীরে ধীরে মেয়ের শাড়ির কুঁচিটা ঠিক করে দিলেন, যেন প্রতিটি ভাঁজ নিখুঁত হয়। মুখে মৃদু হাসি, চোখে মমতা। মেয়েকে প্রথমবার শাড়িতে দেখে তার ভিতরে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। এবার ঠিক আছে, আর তাড়াহুড়ো করিস না আহি, কোমল কণ্ঠে বললেন সাইমা। পাশেই দাঁড়িয়ে রিধি, আহিয়ানার খালাতো বোন, মুখে প্রশংসার হাসি। তুই তো একেবারে রানীর মতো লাগছিস রে, মনে হচ্ছে আজ কলেজের সবাই তোকেই দেখবে। আহিয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে এক ঝলক দেখে নিল নিজেকে। হালকা গোলাপি রঙের শাড়িতে সত্যিই তাকে অন্যরকম লাগছে, কিন্তু তার মনের অস্থিরতা কাটছেই না। এমন সময় রান্নাঘর থেকে রাইমা বেরিয়ে এলেন, মুখে প্রশংসার ঝলক। আহি, তুই শাড়িতে একদম অপূর্ব লাগছিস। আমি জানতাম প্রথমবার পরলেই ঠিক রাজকন্যার মতো লাগবে তোকে। আহিয়ানা লজ্জায় চোখ নামিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঠিকই ফুটে উঠল। আজকের দিনটা বিশেষ, আর তার চারপাশের ভালোবাসার মানুষগুলো যেন সেটা আরো রঙিন করে তুলেছে। রিধি আর আহিয়ানা শুধু খালাতো বোনই নয়, চাচাতো বোনও। তাদের সম্পর্কের বাঁধনটা যেন দ্বিগুণ শক্ত। রিধির বাবা রৌনক আর আহিয়ানার বাবা রৌনক দুই ভাই। গল্পটা বেশ মজার। যখন বড় ভাই রৌনক রাইমাকে দেখতে যান, তখন তার ছোট ভাই রৌনককে মন পড়ে যায় সাইমার উপর। পরিবারের সবাই তখন অবাক। দুই ভাইয়ের একসঙ্গে প্রেমে পড়ার কাহিনী এখনো কেউ তুললে রৌনক আর রৌনক মুখ লাল করে হাসে, আর রাইমা আর সাইমা মিটিমিটি হেসে তাকায়। এখন সেই মজার ভালোবাসার গল্পের ফলাফল হলো আহিয়ানা আর রিধির অবিচ্ছেদ্য বন্ধন। একে অপরের সব কথা শোনে, সব দুষ্টুমি একসঙ্গে করে, আবার একসঙ্গে ঝগড়াও করে। আর আজ নবীন বরণের দিনে দুই বোন একসঙ্গে শাড়ি পরে একদম রাজকন্যার মতো দাঁড়িয়ে আছে, একে অপরকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। রাইমার প্রশংসার পর আহিয়ানা একবার নিজেকে আয়নায় দেখে নেয়, তারপর মুখে এক চিলতে হাসি ফুটিয়ে সবার দিকে তাকায়। রিধি তার পাশ থেকে বলল, চল তাহলে, দেরি করলে কিন্তু আমরা সবার লাস্ট বেঞ্চে জায়গা পাবো। বাকিরা হেসে ওঠে। আহিয়ানা, রিধি এবং তাদের দুই বান্ধবী নীলা ও তৃষা একসঙ্গে বেরিয়ে যায় ডাইমেনশনের বিশাল দরজা পেরিয়ে। বারান্দায় দাঁড়িয়ে রাইমা আর সাইমা দুজনেই মেয়েদের বিদায় দিচ্ছেন।
সাইমা একটু এগিয়ে এসে আহিয়ানার শাড়ির কুচিটা আরেকবার ঠিক করে দিলেন, যেন কিছুতেই ভুল না হয়। সাবধানে যাস আহি। আহিয়ানা মিষ্টি হাসল। তারপর একসঙ্গে চারজন কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শাড়ির আঁচল বাতাসে উড়তে লাগে। নতুন জীবনের, নতুন দিনের শুরু হলো চার বান্ধবীর। চার বান্ধবী কলেজে যাওয়ার জন্য রিক্সা ঠিক করে। সকালবেলা শহরের রাস্তায় ব্যস্ততা শুরু হয়ে গেছে, কিন্তু তাদের মন ভরে আছে উৎসাহ আর উত্তেজনায়। আজ কলেজে নবীনবরণ, তাই সবাই বিশেষভাবে প্রস্তুত হয়েছে। আহিয়ানা রিধি এক রিক্সায় বসে, অন্যটায় নীলা আর তৃষা। রিক্সা এগিয়ে যেতে যেতে চারপাশের চেনা রাস্তা, দোকানপাট, মানুষের কোলাহল এক অন্যরকম অনুভূতি তৈরি করছে। তৃষা খিলখিল করে হেসে বলল, আজ কিন্তু মজা হবে। কলেজের সিনিয়ররা কেমন তা এবার বুঝতে পারবো। নীলা কপালে ভাঁজ ফেলে বলল, মজা তো হবেই, তবে একটু সাবধানে থাকিস। সিনিয়রদের র্যাগিং নিয়ে অনেক গল্প শুনেছি। আহিয়ানা হাসতে হাসতে বলল, র্যাগিং এর ভয় পাচ্ছিস কেন? আমরাও তো চারজন একসঙ্গে, আর আমরা কি এত সহজে দমে যাব? রিধি মাথা নেড়ে বলল, ঠিক বলেছিস। কলেজ লাইফ শুরু হচ্ছে আজ থেকে, নতুন এক জগতে পা রাখছি আমরা। ওরা সবাই একসঙ্গে হেসে ওঠে। রিক্সাগুলো নির্ধারিত পথে এগিয়ে যেতে থাকে, আর তাদের মনে একরাশ স্বপ্নের আলো ছড়িয়ে পড়ে। চার বান্ধবী হাসি গল্পে মেতে রিক্সায় চেপে কলেজের দিকে রওনা দিল। সকালের হালকা রোদ, বাতাসে উড়তে থাকা শাড়ির আঁচল আর সামনের নতুন দিনের উত্তেজনায় তারা দারুণ খুশি। রিক্সাগুলো যখন মূল সড়কের মোড়ে পৌঁছালো, তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক তাদের দিকে তাকিয়ে একে অপরের মধ্যে কিছু বলাবলি করে। ছেলেগুলোর চোখে কুচক্রি হাসি, আর তাদের মধ্যে একজন সিগারেটের ধোঁয়া ছেড়ে বলেই ওঠে, এই দেখ, নতুন ফুল ফুটেছে। আরেকজন ঠোঁট কামড়ে বলে, এতদিন পর এমন মাল পেয়েছি, সুযোগ হাতছাড়া করা যাবে না। তারপর ছেলেগুলো বাইক স্টার্ট দেয়, কিন্তু তাদের কেউই এসব লক্ষ্য করলো না। রিক্সাগুলো সামনে এগিয়ে চলে, আর পেছনে ছেলেগুলো কিছুটা দূরত্ব রেখে অনুসরণ করতে লাগলো। তারা খুব কাছে না গিয়ে একটু পেছন থেকে নজর রাখছিল, যেন বুঝতে না পারে মেহেরা। আহিয়ানা তখন রিধিকে বলছিল, নবীনবরণ শেষে কোথায় যাবি ভাবছিস? রিধি হেসে বলল, কোথাও বসে খেতে পারলে ভালো হতো। কিন্তু তারা জানতেই পারল না তাদের অজান্তে এক ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে, যা হয়তো তাদের নতুন কলেজ জীবনের প্রথম দিনকেই দুঃস্বপ্নে পরিণত করতে চলেছে।